নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় বর্ষ বাংলা অনার্স ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুখসানা আহমেদ শাপলা, প্রভাষক, বাংলা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রবন্ধ একে যে চারজন গুরুত্বপূর্ণ লেখকের প্রবন্ধ আমরা পড়ব। তারা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং কাজী আব্দুল ওদুদ। আজকে আমরা যেহেতু এটি আমাদের প্রথম দ্বিতীয় বর্ষের প্রথম অনলাইন ক্লাস, সেক্ষেত্রে আমরা প্রথমে প্রবন্ধ কী বা এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছুটা জানবো এবং বঙ্কিমচন্দ্র যে প্রবন্ধগুলো লিখেছেন সেগুলোর কিছু অংশ বিশেষ আমরা আজকে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আশা করি তোমরা যেহেতু এখন ক্লাস ভিত্তিক শ্রেণী কার্যক্রম থেকে বাহিরে আছো, ফলে এই ক্লাসটি তোমাদের জন্য কিছুটা হলেও তোমরা উপকৃত হবে এই ক্লাসটির মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই প্রবন্ধ কী। প্রবন্ধ মূলত একটি লেখকের, যে কোনো লেখকের বা সাহিত্যিকের বুদ্ধিবৃত্তিকমূলক যে সাহিত্য বা সাহিত্য সৃষ্টি, সেটাকে আমরা বলবো প্রবন্ধ। এবং এই যে প্রবন্ধ, এই প্রবন্ধ শব্দটির মানেই হচ্ছে প্রবন্ধ, মানে প্রকৃষ্ট রূপে বন্ধন, চতুর্দিক থেকে খুব আঁটো শব্দের মধ্য দিয়ে বা যতটা সম্ভব ছোট হবে কিন্তু গভীরতা মধ্য দিয়ে তুলে আনা হয়েছে এবং একটি ফ্রেমের মধ্যে কোনো একটি বিষয়কে আটকে সেই বিষয়টিকে যখন মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়, সেটাকেই আমরা বলছি প্রকৃষ্ট রূপে বন্ধন বা প্রবন্ধ। এবং যেটি বলছি যে যেহেতু এটি একটি নির্দিষ্ট ফ্রেমজাত সাহিত্য সৃষ্টি, এর ফলে এটি বিষয়বস্তু মূলত নির্দিষ্টই হয়ে থাকে এবং যুক্তির সাহায্যে বিশ্লেষণের মধ্য দিয়ে এখানে সাহিত্যের রস সৃষ্টি করা হয়। কারণ প্রতিটি সাহিত্যের মুখ্য উদ্দেশ্যই কিন্তু রস সৃষ্টি করা বা পাঠক যেন রস আস্বাদন করতে পারে। কিন্তু এখানে যে বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বা যুক্তির মধ্য দিয়ে এখানে রস আস্বাদন করবা হয়, এ কারণেই এখানে যেহেতু যুক্তি বিষয়টি চলে এসেছে, ফলে এখানে কোনো ধরনের ব্যক্তিগত কল্পনা বা খেয়াল খুশি দেখানোর কোনো সুযোগ নেই। এবং এটি আকৃতিতে ছোট হয় কিন্তু প্রকৃতিতে অনেকটা গভীর হয়, যেটা আমরা ছোট গল্প পড়তে গিয়ে জেনেছি। ছোট গল্পের মতোই অনেকটা এটি আকৃতিতে অনেক ছোট কিন্তু প্রকৃতিতে এটি অনেক গভীর। প্রতিটি শব্দই এখানে অনেক অর্থবহুল হিসেবে দেখা দেয় এবং বিষয়বস্তু নানা বৈচিত্র্যপূর্ণ হতে পারে। প্রবন্ধ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সমসাময়িক নানা রকমের সংঘাত সেগুলো এখানে আসতে পারে। এ কারণে এই যে বিষয়বস্তুর যে বৈচিত্র্য, সেটির দিক থেকে বিবেচনা করে সাধারণত এটিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হলো বস্তুনিষ্ঠ, আরেকটি হলো ব্যক্তিগত। বস্তুনিষ্ঠটা মূলত এখানে বিষয়ের প্রাধান্য পায় এবং ব্যক্তিগত সেখানে হৃদয়ের যে অনুভূতি, সেই জায়গাগুলো প্রাধান্য পায়। এবং এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে 19 শতকে আসলে যখন গদ্যের প্রচলন হয়, সেই গদ্যের প্রচলনে বা ইংরেজি যে সাহিত্যের যে সান্নিধ্য এবং শিক্ষিত বাঙালির যোগাযোগ ঘটে ইংরেজি সাহিত্যের সঙ্গে, এবং তারই ফলে আধুনিক যে সাহিত্য বা গদ্য সাহিত্য, এবং এই গদ্য সাহিত্যের একটি অন্যতম প্রধান শাখা হচ্ছে প্রবন্ধ। এবং যে আধুনিক জীবনের যে নব জিজ্ঞাসা, মানুষ যত আধুনিক হচ্ছে তত তার মধ্যে নতুন জিজ্ঞাসা তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। সেই জিজ্ঞাসা সমাজের বিভিন্ন কথা, পরিবারের কথা, ব্যক্তির জীবন দর্শন, সমস্ত শিক্ষিত ব্যক্তিকে কোনো না কোনো দিক থেকে অভিভূত করেছে এবং সেই যে অভিভূত হওয়া বা সেই উপলব্ধিগুলোকেই বস্তুনিষ্ঠ আকারে প্রবন্ধের মধ্যে দিয়ে কিছু সাহিত্যিক তুলে এনেছেন। এবং এর ক্ষেত্রে গদ্য প্রচলনের ক্ষেত্রেও যেরকম ফোর্থ উইলিয়াম কলেজের অনেক ভূমিকা ছিল, এই প্রবন্ধের ক্ষেত্রেও ফোর্থ উইলিয়াম কলেজের অনেক ভূমিকা রয়েছে। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দিয়েই আমরা বুঝতে পারবো যে এটি একটি প্রবন্ধ সাহিত্য বা প্রবন্ধ সাহিত্যের বিচার আমরা করতে পারবো। এখন আমরা চলে যাই প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে। বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছে 1838-এ এবং
মৃত্যু হয়েছে 1894-এ। এই ছোট ছোট বিষয়গুলো কবির জন্ম মৃত্যু, বিখ্যাত যে বিভিন্ন উপন্যাস, কাব্য বা কোনো ধরনের তিনি কী কাজ করতেন, এই বিষয়গুলো সাধারণত আমরা ছোট ছোট প্রশ্নের জন্য আমাদের প্রয়োজন হবে, এবং সেই কবি সম্পর্কে যার প্রবন্ধ আমরা পড়ব সেই কবি সম্পর্কেও এটি জেনে নিলে আমাদের যে পড়ায় আরও বেশি আমরা উপকৃত হতে পারবো। তো প্রবন্ধ সাহিত্যের বিরাট একটি প্রতিভা, অবশ্যই বাংলা সাহিত্যের জন্য বঙ্কিমচন্দ্র অনন্য একজন প্রতিভা, সেটি সব শাখাতেই। তো প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রেও তার বিপরীত নন, এবং সাহিত্যের যে পরিপুষ্টি এবং সমাজসেবা দুটিই তার মধ্যে কাজ করেছে। তিনি মূলত দুটি উদ্দেশ্যকে নিয়েই সাহিত্য রচনা ব্রতী হয়েছিলেন, এবং তার একটি হয়েছিল সাহিত্যকে পরিপুষ্ট করা, সাহিত্যকে তিনি অনেক বেশি সমৃদ্ধ করতে চেয়েছিলেন, সেই সঙ্গে তিনি এক ধরনের সমাজ সেবাও করতে চেয়েছিলেন এই কলম ধরার মধ্য দিয়ে বা লেখনীর মধ্য দিয়ে। সেই জিনিসটিও এখানে উঠে এসেছে। বঙ্কিমচন্দ্রের খুব বিখ্যাত একটি পত্রিকা সম্পাদনা করতেন, যেটি বঙ্গদর্শন, এবং বাংলা সাহিত্য বা গদ্যর প্রচলনে এই পত্রিকাটির একটি বিরাট ভূমিকা ছিল, আমরা সেটি জানি। অনেক বিখ্যাত সাহিত্যিক এই পত্রিকাটির সঙ্গে সংযুক্ত ছিল, বা বাংলা সাহিত্যের যে প্রারম্ভ, যে সময়টিতে আসলে বাংলা গদ্যের যে বিচরণ হচ্ছিল না, বা বাংলা গদ্যকে নিয়ে আসার মতো তেমন কোনো ক্ষেত্র ছিল না, সে তখন একটি বিশেষ ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করেছিল এই বঙ্গদর্শন পত্রিকা, যেটি 1972 সালে প্রকাশিত হয়েছিল প্রথম, এবং এটির সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র, এবং দীর্ঘদিন তিনি এটির সম্পাদক ছিলেন। এবং বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধ, সেই প্রবন্ধ নানা বৈচিত্র্যময়, জাতীয় সংস্কৃতি, সমাজ জীবন অবলম্বনে, এবং অনেক শিক্ষিত বাঙালির যে বিভিন্ন ধরনের আচরণ, শোষণ, খাদ্যাভ্যাস, ভাষা ব্যবহার, বা এগুলো করতে গিয়ে বাঙালির যে নিজস্ব সংস্কৃতিকে যে অবজ্ঞা, এই বিষয়গুলো তার চোখে ধরা পড়েছে, এবং তিনি সেগুলোকে তার প্রবন্ধে নিয়ে আসবার চেষ্টা করেছেন। আর এইসব বিভিন্ন ধরনের যে চিন্তা, তার যে উপলব্ধি, সেই চিন্তাগুলোকে বিবেচনা করে তার যে প্রবন্ধ সাহিত্য, তাকে আসলে কয়েকটি ভাগে, কোনো নির্দিষ্ট বিষয় নয়, তারপরেও মোটামুটি কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমটি অবশ্য ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক প্রবন্ধ। এছাড়া তিনি বিভিন্ন ধরনের সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনা করেছেন, যেগুলো আমরা পড়ব বা আমাদের পাঠ্য আছে। গীতিকাব্য বা জয়দেব, বিদ্যাপতি ও জয়দেব, এই ধরনের সাহিত্য বিষয়ক খুব উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ তিনি লিখেছেন। হাস্যরসাত্মক প্রবন্ধ, বাবু, গর্ধব, এগুলো আমরা পড়ব। এছাড়াও জ্ঞান বিষয়ক, জ্ঞান বিজ্ঞান, এগুলো বা দর্শন ও শাস্ত্র বিষয়ক বিভিন্ন লেখা, ভাষা বিষয়ক বিভিন্ন প্রবন্ধ, তিনি উল্লেখযোগ্য প্রবন্ধ তিনি লিখেছেন, যেগুলো আমরা আমাদের পাঠ্য হিসেবে পড়ব। ভাষা কি, মনুষ্যত্ব কি, বাঙালির ভাষা, বাংলা ভাষা, বা এ ধরনের বিষয়গুলো, জ্ঞান, এই বিষয়গুলো আমরা পড়ব, বা এই প্রবন্ধগুলো তিনি লিখেছেন। তবে যত প্রবন্ধ তিনি লিখেছেন, সব থেকে বেশি তার যে উল্লেখযোগ্য, বা একেবারেই যে পাঠকের যে মনের অনুভূতিকে একেবারে ছুঁয়ে গিয়েছে, তার ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক যে প্রবন্ধ, সেই প্রবন্ধগুলো। এবং এই প্রবন্ধগুলোর পিছনে মূলত আসলে তার ব্যক্তিগত জীবনের অনেক প্রভাব এখানে এসেছে, এবং সমকালীন যে সমাজ, শিক্ষা দীক্ষা, চরিত্রনীতির অসঙ্গতি ইত্যাদি কৌতুক রসের মধ্য দিয়ে তিনি বিভিন্ন ধরনের প্রবন্ধ তুলে আনার চেষ্টা করেছেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ 1974 সালে প্রকাশিত হয়েছিল লোকরহস্য, এবং সেই লোকরহস্য প্রবন্ধের অন্তর্ভুক্ত দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, বাবু এবং গর্ধব, আমরা আজকে পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু এটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস, ফলে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা খুব সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে দেবার চেষ্টা করব। তো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি বাবু প্রবন্ধ। এই প্রবন্ধটিতে আসলে মূলত তিনি কী বলবার চেষ্টা করেছেন, তোমরা আমার এই কথাগুলোর সঙ্গে যদি মূল যে টেক্সট, সেটার কোনো বিকল্প নেই পড়ার, সেই টেক্সটে একটু পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে যে বাবু প্রবন্ধে তিনি কী বলার চেষ্টা করেছেন। বাবু শব্দটি একটি ব্যঙ্গাত্মক অর্থেই আমরা ব্যবহার করি যখন আমরা আসলে
এমন হতে পারে যে আমার পরিচিত কোনো অলস প্রকৃতির লোক, আসলে যে কোনো কাজের না, কিন্তু তাকে বাবু সাহেব আমি বলছি। যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে বাবু প্রবন্ধে প্রভাব ফেলেছে বা ফেলছে। তো বাবু প্রবন্ধ সম্পর্কে বলতে গিয়েও যেটা আমরা বলবো যে বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধ, সেগুলো তো অনেক বেশি প্রসারিত এবং প্রগতিশীল জীবন দৃষ্টির পরিচায়ক ছিল। এবং তার এই প্রগতিশীল চিন্তাভাবনার অন্যতম রচনা বাবু প্রবন্ধ। এবং জন্মেজয় এবং বৈষম্পায়ন প্রভৃতি মহাভারতোক্ত চরিত্র, এই দুটো মহাভারতের চরিত্র, আমরা জানি মহাভারত কি, চরিত্রের মুখে একটি কথোপকথনের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র একটি প্রাচীন একটি কাঠামো এই বাবু প্রবন্ধটিকে বেঁধে ফেলার চেষ্টা করেছেন। তিনি আসলে বর্তমানের কথা বলেছেন, হয়তো ভবিষ্যতের কথা বলেছেন, কিন্তু প্রাচীন একটি কাঠামোকে তিনি এই প্রবন্ধের জন্য বেছে নিয়েছেন। এবং সর্বোপরি অন্তর্দৃষ্টির সুনির্দিষ্ট লক্ষ্যভেদে বাবুকে চিরদিনের জন্য ভুলণ্ঠিত করেছে। তার এই যে অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে বাবু যে শ্রেণী, বাবু যে শব্দটি, সেই শব্দটিকে তিনি চিরদিনের জন্য, বর্তমান ভবিষ্যৎ বা আজন্ম যত সময় আসবে, যত এ ধরনের চরিত্রের লোক আসবে, তাদের প্রত্যেককে তিনি আসলে তীক্ষ্ণভাবে আঘাত করবার চেষ্টা করেছেন বা মানুষের সামনে জানানোর চেষ্টা করেছেন। এই বাবু প্রবন্ধে যে বাবুদের কথা বলা হয়েছেন, তারা মূলত ইংরেজ প্রীতি তাদের মধ্যে অনেক বেশি। তারা দেশি পোশাক, দেশি ভাষা থেকে বিদেশি পোশাক, বিদেশি ভাষায় বেশি প্রীতি প্রকাশ করে বা ভালোবাসা তাদের প্রকাশ পায়। এই যে বাঙালির এই যে বাবুগিরি এবং ইংরেজদের যে পদলেহন, একে তিনি বিদ্রোহ করেছেন। আমরা বলেছিলাম যে তার প্রবন্ধে ব্যক্তি জীবনের অনেক প্রভাব আছে। আমরা জানি যে উনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং শুধুমাত্র বাঙালি হবার কারণে দীর্ঘদিন তিনি একই পদে চাকরি করেছেন, তাকে কোনো প্রমোশন দেওয়া হতো না। এই যে বিষয়টি, তিনি এত মেধাবী হবার পরেও চাকরি জীবনে তিনি কখনো খুব বেশি উন্নতি করতে পারেননি। এই বিষয়টি তার ইংরেজদের প্রতি এক ধরনের বিদ্রুপাত্মক একটি মনোভঙ্গি তার মধ্যে তৈরি হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র বাঙালি হবার কারণেই তাকে ঠকানো হচ্ছে বা চাকরির ক্ষেত্রে তিনি করতে পারছেন না। কিন্তু তারই মতো আবার কিছু বাঙালি পদলেহনের মধ্য দিয়ে ব্রিটিশদের কাছ থেকে বিভিন্ন ধরনের খেতাব বা এ ধরনের পদবি বাগিয়ে নিয়েছে। এই বিষয়গুলো তার ব্যক্তি জীবনে অনেক প্রভাবিত করেছে, তাকে হতাশ করেছে, অনেক বেশি তিনি আহত হয়েছেন। এবং তার এই যে আহত হবার যে ভঙ্গি, সেই ভঙ্গিটিও কিন্তু আমরা এই প্রবন্ধগুলো পড়তে গিয়ে লোকাতে পারবো না। এই কারণে আমরা বলেছি যে তার যে হাস্যরসাত্মক প্রবন্ধ, এই বাবু লোকরহস্য বা কমলাকান্তের দপ্তর, এই সবগুলো প্রবন্ধ গ্রন্থে আমরা দেখব যে প্রতিটি প্রবন্ধেই কোথাও না কোথাও সূক্ষ্মভাবে তিনি ইংরেজ শাসক, শোষণ বা রাজা, এই ধরনের শ্রেণীকে তিনি এক ধরনের সূক্ষ্ম ইঙ্গিতে বা আঘাত করবার চেষ্টা করেছেন। তো যাই হোক, বাবু প্রবন্ধেও তিনি ওই শ্রেণীর কথা বলছেন যারা ইংরেজদের পদলেহন বা বিদ্রুপ করছেন। এবং এই প্রবন্ধে বঙ্কিম অত্যন্ত নিষ্করুণভাবে অকর্মণ্য, তোষামোদকারী, অদক্ষ বাঙালি বা বাবুর স্বরূপ উন্মোচন করেছেন। বঙ্কিমচন্দ্র অতি অভিনব ব্যঙ্গের মাধ্যমে বাবু প্রবন্ধটি রচনা করেছেন, কিন্তু নিছক লঘু হাস্যরসের জন্য তিনি এই প্রবন্ধটি সৃষ্টি করেননি। তার একটি উদ্দেশ্য তো অবশ্যই ছিল, এবং পরিহাসের সাথে মিশে আছে আসলে প্রাবন্ধিকের এক ধরনের আত্মগ্লানির চেতনা। আমরা যেটা বলছিলাম যে তার যে আত্মগ্লানি সেটি, এবং ব্যঙ্গ বিদ্রোপে হাসি অশ্রুর অস্ত্রজাল থেকে তিনি শিক্ষিত গণমানুষকে গ্লানির আচ্ছন্নতা থেকে টেনে বের করার বেকুল প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছেন। এবং তাই তিনি বিচিত্র বুদ্ধিহীন, বাক্যে অজেয়, মাতৃভাষা বিরোধী, পরভাষা পারদর্শী, মাতৃভাষায় বাক্যলাপে অসমর্থ, আহার নিদ্রাকুশলী, চশমা অলঙ্কৃত, বহুভাষী, উদার চরিত্র বাবু শ্রেণীর মুখোশ পাঠকের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং এই বাবুদের সম্পর্কে তিনি এই জন্যই তার প্রবন্ধে বলেছেন যে বাবু শব্দ নানার্থ হইবে, যাহারা কলিযুগে ভারতবর্ষে রাজ্যাভিষিক্ত হইয়া ইংরেজ নামে খ্যাত হইবেন, তাহাদিগের নিকট বাবু অর্থে কেরানি বা রাজার সরকার বোঝাইবে। নির্দন দিগের নিকটে বাবু শব্দে অপেক্ষাকৃত ধনী বুঝাইবে, বৃত্তের নিকট বাবু অর্থে প্রভু বুঝাইবে। এ সকল হইতে পৃথক কেবল বাবু জন্ম নির্বাহী বিলাসী কতকগুলো মনুষ্য জন্মিবেন, আমি কেবল তাহাদিগেরই গুণকীর্তন করিতেছি। এই আসলে এই যে সার্বিক আলোচনায় তোমরা প্রবন্ধটি পড়লে বুঝতে পারবে যে প্রবন্ধ এখানে আসলে যেসব গুণ থাকলে একটি মানুষকে বাবু বলা যায়, তার কিছু এই শ্রেণীর লোকদের মধ্যে আসলে খুঁজে পাওয়া যাবে না, যে শ্রেণীর কথা তিনি আসলে বলার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও তারা বাবু নামে পরিচিত হবেন। এবং এখানেই তিনি ব্যঙ্গটি বোঝানোর চেষ্টা করেছেন যে এরা তো মূলত আসলে ইংরেজদের সেবাদাস বা এটা হয়ে সেবাদাস বা পদলেহনের মধ্য দিয়ে নিজেদের উন্নতি সাধন করার চেষ্টা করবে। আসলে কোনো পরিশ্রমে
তারা বা কাজে তারা বিশ্বাসী নয়, এবং এরা অনেকটা গিরগিটির মতো, যে সরকার আসবে, যে শাসক আসবে তাদের সঙ্গে রং বদলে পাল্টে তাদের মতো করেই হয়ে যাবে। এই যে এক ধরনের নিজ গৃহের সাধুর মতো, নিজ দেশের জন্য এরা সাধু, কিন্তু আসলে এরা মূলত ভণ্ড। এবং এদের যে নৈতিক স্থলন, এদের যে সামাজিক সাংস্কৃতিক পারিবারিক প্রেক্ষাপটের মাধ্যমে বা বিপরীতে এদের যে স্থলন, সেই স্থলনটিকে চিহ্নিত করে তিনি এই বাবু শ্রেণীকে তিনি চিহ্নিত করার চেষ্টা করেছেন এই প্রবন্ধের মধ্য দিয়ে। আমরা দ্বিতীয় যে প্রবন্ধটি পড়ব সেটি হলো লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। এবং এই যে 19 শতকের যে সমাজ বিকাশের যে চিত্র, সেই চিত্রটি এখানে এসেছে। এবং বঙ্কিম এখানে যে শাসকদের কথা বা কর্তা ব্যক্তি, এদেরকে বিদ্রূপ করেছেন তিনি। এখন সরাসরিতে কর্তা ব্যক্তিকে গর্ধব গাধা বলা সম্ভব নয়, এই কারণে তিনি এক ধরনের হাস্যরসের আশ্রয় নিয়েছেন। এবং আমরা যেটা বলছিলাম বাবু প্রবন্ধ পড়তে গিয়ে, যে শুধুমাত্র লঘু হাস্যরস তৈরি করা তার উদ্দেশ্য ছিল না। তিনি এই লঘু হাস্যরসের মধ্য দিয়ে বা অন্তরালে তিনি আসলে যে কথাটি বলতে চান, মানুষের কাছে যে মেসেজটি পৌঁছতে চান, সেই মেসেজটি তিনি পৌঁছিয়েছেন। এবং এই প্রবন্ধে বঙ্কিম প্রথাগত যে সমাজ এবং সমাজের উচ্চাসনে চেপে বসা অকর্মণ্য ব্যক্তিদের তীব্র ব্যঙ্গের কষাঘাতে জর্জরিত করেছেন। একেবারে সমাজের যে উঁচু শ্রেণীর লোকগুলো, অনেকাংশেই দেখা যায় যে এরা অনেক বেশি অকর্মণ্য, অনেক বেশি অলস, অনেক বেশি জীবন জীবিকার প্রয়োজনে এদেরকে তেমন খুব একটা কষ্ট পোহাতে হয় না, বা নানান দিক থেকে যে শাসক শ্রেণী, এদের মধ্যে অনেক গুণাবলী, এমন কিছু গুণাবলীর অভাব থাকে যে কারণে সে আসলে শাসক হতে পারে না। কিন্তু যে কোনো কারণেই হোক, এই যে উচ্চ শ্রেণী, এই শ্রেণীটি মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করে, মানুষকে বিভিন্নভাবে অন্যায়, শোষণ, অবিচার করে। এই জায়গাগুলো বঙ্কিমচন্দ্রকে খুব আহত করেছে, যেহেতু তিনি নিজেও শিকার ছিলেন, বা তার মধ্যে ওই আত্মগ্লানিটি ছিল। এবং তিনি এই কারণে এই গর্ধ প্রবন্ধে এই যে শ্রেণী, উচ্চাসনে চেপে বসা যে অকর্মণ্য ব্যক্তি, এদেরকে তিনি তীব্রভাবে কষাঘাত করেছেন। এবং বঙ্কিমতি নিষ্করুণভাবে এখানেও হাস্যপরিহাসের ছলে অভিনবভাবে ক্ষমতাধর শাসক ও কর্তা ব্যক্তিদের মানসিক ব্যাধির স্বরূপ জনসম্মুখে তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং আমাদের যে প্রচলিত সমাজ, সেখানে এমন অনেক কর্তা ব্যক্তি রয়েছে যাদের ইচ্ছা বা অনুকম্পা ছাড়া কোনো কাজ হয় না। এবং প্রাবন্ধিক এখানে দেখিয়েছেন তারা সমাজে কর্তা বা শাসক হলেও তারা মূলত সমাজের বোঝা, এবং এদের লক্ষ্য হলো নিজের উদ্দেশ্য চরিতার্থ করা। এদের দ্বারা সমাজে কারো উপকার হয় না। এরা সমাজে কর্তা ব্যক্তি বা শাসক হলেও মূলত এদেরকে গর্ধব ছাড়া আর কিছুই বলা যায় না। এরা সমাজের সর্বত্র বিরাজমান এবং সবার পূজা এরা পেয়ে থাকে। প্রাবন্ধিক এদের তীক্ষ্ণ ব্যঙ্গে বিদ্ধ করেছেন, এবং এই প্রবন্ধে বলেছেন, আমি পূজ্য ব্যক্তির অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া নানা দেশে নানা স্থানে পরিভ্রমণ করিয়া দেখিলাম, আপনি সর্বত্রই বসিয়া আছেন, সকলেই আপনার পূজা করিতেছে, অতএব হে দীর্ঘকর্ণ আমার পূজা গ্রহণ করুন। এবং বঙ্কিম এই যে তার শানিত যে বিদ্রূপ, এই বিদ্রূপের মধ্য দিয়ে নিষ্ঠুর যে সরু সরু আঙুল তৎকালীন বাংলা সমাজের সর্বত্র প্রবেশ করিয়ে দিয়েছেন মানুষের মধ্যে। আমরা যদি এখন একদম আমাদের বর্তমান প্রেক্ষাপট দিয়ে চিন্তা করি, তাহলেও কিন্তু আমাদের যে শাসক শোষক শ্রেণীর সাথে আমরা মিলিয়ে আমরা কিন্তু ধারণা করতে পারি যে বঙ্কিম আসলে ঠিক শাসন ব্যবস্থার কোন জায়গাটিকে এখানে নির্দিষ্ট করে বলবার চেষ্টা করেছেন, বা কোথায় প্রবেশ করবার চেষ্টা করেছেন। এবং একেবারে কোনো একটি অন্ধকার ছোট তীক্ষ্ণ অন্ধকারের জায়গাগুলোতেও তিনি প্রবেশ করেছেন। এবং যেহেতু বঙ্কিম আমরা বলছি যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ফলে একেবারে সমাজের সাধারণ প্রত্যন্ত মানুষের সঙ্গে তার মেশার সুযোগ হয়েছে। এবং তাদের যে মনোভঙ্গি, তারা আসলে তাদের দেশের শাসককে নিয়ে কি ভাবছে, সেই ভাবনাগুলো কিন্তু তিনি খুব কাছ থেকে দেখেছেন। আবার নিজের জীবনের আত্মগ্লানি তো ছিল, সেই সব কিছু মিলিয়ে তিনি আসলে অকর্মণ্য হিসেবে সেই সমাজের বা প্রচলিত সমাজের শাসকদেরকে তিনি দেখেছেন, যে যারা আসলে শাসক হবার যোগ্য নয়, কিন্তু তারা আসলে সেই আসনে বসেছে এবং তারা এখন সমাজ চালাচ্ছে, তাদের ছাড়া জন্য সমাজের কোনো কিছুই আসলে হয় না। এই যে কর্তা ব্যক্তিদের যে দুর্নীতির যে সেই প্রত্যক্ষ রূপ, তাদের যে আচার আচরণ শোষণের যে প্রত্যক্ষ রূপ, এগুলো তিনি এই গ্রন্থ প্রবন্ধে এনেছেন। এবং মানুষকে উপকারের বিনিময়ে মানুষের কাছ থেকে যে তারা অনেক বেশি মানুষকে অনেক বেশি অন্যায় অবিচারই আসলে তারা ফিরিয়ে দেয়, এই বিষয়গুলো এখানে আসলে এই প্রবন্ধে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দুটো প্রবন্ধ আমরা পড়লাম এটি আসলে মূলত বঙ্কিমচন্দ্রের হাস্যরসাত্মক প্রবন্ধ। আমরা আজকে আরও একটি প্রবন্ধ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পরবর্তীতে প্রয়োজন হলে এই প্রবন্ধটি নিয়ে আমরা আলোচনা, এবং আমরা যখন শ্রেণীভিত্তিক কার্যক্রমে ফিরে যাব তখন তো এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবই। আরেকটি যে প্রবন্ধ সেটি মূলত বঙ্কিমের যে সাহিত্য বিষয়ক যে প্রবন্ধ বা বিশুদ্ধ একেবারে প্রবন্ধ, সেই প্রবন্ধ হলো গীতিকাব্য। বিশুদ্ধ প্রবন্ধ এই কারণে বলছি যে আমরা প্রথমেই বলেছি যে এখানে কোনো খেয়াল খুশির বা আবেগের কোনো জায়গা নেই, একেবারে নির্দিষ্ট বিষয়কে বোঝাবার জন্য লেখক এখানে এই প্রবন্ধগুলো লিখেছেন। তার একটি হলো গীতিকাব্য, এবং তিনি এই গীতিকাব্য বলতে আমরা কি বুঝি? লিরিক, যেটি ইংরেজি একটি সাহিত্য থেকে এসেছে, যে গীত হতে পারে বা গান গাওয়া যায়, এই ধরনের কবিতাকে আসলে গীতিকবিতা বলা হয়। এখন শুধুমাত্র কবিতা, সে কবিতা কি? এখানে প্রশ্নে চলে আসে কাব্য কি? মানুষের মধ্যে তো নানান জীবন থেকে যে কাব্য কি, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন বঙ্কিমচন্দ্র এই কাব্যকে আসলে এক ধরনের অনুভূতির সঙ্গে বলেছেন। কাব্য একটি অনুভূতি, যেখানে তোমার অনুভূতি বা তোমার হৃদয় যেখানে ভেজে ওঠে, যে সাহিত্যটি পড়ে, যদি আমি একদম সহজ ভাষায় বলি, সেটিকেই তুমি কাব্য বলবে। এখন সেটি কোনো নাটক হতে পারে, যে নাটক কী করে কবিতা হয়? হ্যাঁ, কোনো নাটক পড়ে যদি তোমার হৃদয় ভেজে ওঠে, সেটিকেও তুমি এক ধরনের কাব্যর সঙ্গে তুলনা করতে পারে। এবং এই বিষয়টিকে তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে হ্যাঁ, মহাভারতও আসলে রামায়ণ, এগুলো আসলে এক ধরনের ইতিহাস, কিন্তু এগুলো কিন্তু এক ধরনের কাব্য। শ্রীমদ্ ভাগবত বা পুরাণ হলেও তা কাব্য। স্কটের যে উপন্যাস, সেই উপন্যাসগুলিকেও তিনি বলছেন যে উৎকৃষ্ট মানের কাব্য। এমনকি নাটককেও বঙ্কিমচন্দ্র কাব্য বলে গণ্য করেছেন। এই যে ভারতবর্ষীয় এবং পাশ্চাত্য আলঙ্কারিকরা কাব্যকে নানান শ্রেণীতে বিভক্ত করেছে, কিন্তু এই এত শ্রেণীর দিকে তিনি যাননি। তিনি কাব্যকে এই সবগুলো দিক থেকে বেছে এনে তিনটি ভাগে তিনি ভাগ করেছেন। একটিকে তিনি বলেছেন যে দৃশ্যকাব্য বা নাটক, সেটিকে তিনি বলেছেন কাব্য। আখ্যান কাব্য বা মহাকাব্য, উপাখ্যান বা গদ্যকাব্য, এগুলিকে তিনি বলেছেন কাব্য। আরেকটি যে গীতিকাব্যর বৈশিষ্ট্য নিয়ে, যেটি হলো খণ্ডকাব্য। ছোট, একেবারেই কোনো ছোট আবেগকে নিয়ে, ছোট কোনো বিষয়ের ছোট কোনো আবেগ, ছোট কোনো অনুভূতিকে যখন অল্প কয়েকটি লাইনে প্রকাশ করা হয়, সেগুলোকে সাধারণত খণ্ডকাব্য বলা হয়। এবং এই খণ্ডকাব্যের এই ত্রিভেদ কাব্যের রূপগত বৈষম্য এবং পার্থক্য তিনি বলেছেন, কিন্তু মূল যে বিষয়, গীতিকাব্যের আলোচ্য বিষয় হিসেবে তিনি খণ্ডকাব্যকেই বেছে নিয়েছেন, এবং খণ্ডকাব্যের এই অন্তর্ভুক্ত করেছেন তিনি গীতিকাব্য বা গীতিকবিতাকে। ইউরোপের আমরা যেটা বলছি যে তিনি গীতিকাব্য প্রসঙ্গে প্রথমে গীত এবং সঙ্গীতের কথা বলেছেন, যেটা আমরা বলেছি যে যেটি সঙ্গীতের মতো করে যে কবিতাটিকে গাওয়া যায়। এবং তিনি প্রবন্ধে বলেছেন যে গীত মানুষের এক প্রকার স্বভাবজাত, সঙ্গীত গান সেটি আসলে মানুষের একেবারেই স্বভাবজাত একটি বিষয়, অনুভূতিজাত একটি বিষয়, এবং মনের ভাব কেবল কথায় ব্যক্ত হইতে পারে, কিন্তু কণ্ঠভঙ্গিতে তাহা স্পষ্টীকৃত হয়। মনের যে ভাব, আমি যা বলতে চাই সেটি কথায় ব্যক্ত হয়, কিন্তু আমি আসলে কি বলতে চাই সেটি আসলে স্পষ্ট হয় আমার কণ্ঠভঙ্গির মধ্য দিয়ে। এবং তিনি এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আমি যদি শব্দটি উচ্চারণ করি, এখানে বিরক্তি বোঝায় কখনো কখনো, আবার এটি দিয়ে দুঃখবোধও বোঝাতে পারে, কিন্তু আমি আসলে এই শব্দটি দিয়ে কি বুঝিয়েছি, সেটি আসলে একটি শব্দ হতে পারে, যেটি দিয়ে আমি একটি বাক্য বা একটি শব্দ আমি ব্যক্ত করেছি, মনের ভাব ব্যক্ত করেছি, কিন্তু এটি দিয়ে আমি কি বুঝিয়েছি সেটা বোঝানোর জন্য আমার যে স্বরভঙ্গি, আমার যে গলার ওঠানামা, সেটি অনেক জরুরি। এবং এই যে ওঠানামা, গলার যে এটির সঙ্গে অনুভূতির যে যা আমি ব্যক্ত করতে পারি না, সব জিনিস, সব কিছু আমার মনে যা থাকে সবটা আমি প্রকাশ করতে পারি না। যতটুকু আমি প্রকাশ করতে পারি সেটা গীত, যতটুকু প্রকাশ করতে পারিনি সেটা সঙ্গীত। আমার মনের যে অনুভূতি, সেই জায়গাটিকে তিনি বলার চেষ্টা করেছেন। এবং বঙ্কিম এ কারণেই মনে করেন যে এই যে নিয়মানাধীন যে বাক্যবিন্যাস, গীতের যে পরিপাট্য, তাই মূলত ছন্দ। এবং গীতের পরিপাট্যের জন্য স্বচাতুর্য বা শব্দ চাতুর্য দুটোই আবশ্যক। শব্দের যেমন চাতুর্য লাগবে, আবার স্বরেরও চাতুর্য লাগবে। স্বর এবং শব্দ দুটি মিলেই কিন্তু গীত হয়, এই কথাটি তিনি বলছেন। এবং কোনো গীত বা স্বর দুটো ছাড়া আলাদা করে কিন্তু কোনো সঙ্গীত হওয়া সম্ভব নয়। আবার একই ব্যক্তির মাঝে দুটি গুণই থাকবে, সেটিও কিন্তু সম্ভব নয়। যে ভালো লিখতে পারে সে ভালো গাইতে পারবে, সেটি হতে পারে না। ফলে এই যে একজন গীত রচনা করেন আর একজন গান করেন, এভাবেই গীতিকাব্যের মধ্যে এক ধরনের পার্থক্য সূচিত হয়। কিন্তু তারপরেও তিনি বলেছেন যে গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাহাই গীতিকাব্য।
বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটতা মাত্রই যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এবং বঙ্কিম মনে করেন যে মানব চিত্রের যে কোনো ভাব সম্পূর্ণ ব্যক্ত হয় না, কতকটা ব্যক্ত হয়, কতকটা ব্যক্ত হয় না। মানুষ যা বলতে চায় তার সবটা বলা যায় না, কিছুটা বলতে পারে, কিছুটা সে বলতে পারে না, মনের অগোচরে রয়ে যায়। যতটা ব্যক্ত হয় বা ক্রিয়ার দ্বারা বা কথার দ্বারা ব্যক্ত হয়, যা ব্যক্ত হয় তা আমি কথার মাধ্যমে বা আমার অ্যাকশনের মধ্য দিয়ে, আমার অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করি। সেটি আসলে এক ধরনের নাটকের যে সামগ্রী। আর যেটুকু ব্যক্ত থাকে, অব্যক্ত থাকে, যতটুকু আমি বলতে পারি না, সেটি গীতিকাব্য, বা যেটি তিনি বলবার চেষ্টা করেছেন, এবং সেটি সচরাচর অদৃষ্ট হয়, অদর্শনীয় হয়, এবং অন্যের অনুমেয় অথচ ভাবাপন্ন ব্যক্তির রুদ্ধ হৃদয়ের মধ্যে উচ্ছ্বসিত, তা গীতিকবিকে ব্যক্ত করতে হবে। এভাবে গীতিকাব্য, প্রবন্ধ গীতিকাব্যকে বঙ্কিম খণ্ডকাব্যের শ্রেণীভুক্ত করে তার বিস্তৃত পরিচিতি প্রদান করেছেন, এবং গীত উদ্দেশ্যে যে গীতিকাব্যের আদি অবস্থান সে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মূলত গীত হওয়ার জন্যই গীতিকাব্যের উৎপত্তি, এই কথাটি তিনি বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 3টি প্রবন্ধ, বাবু, গর্ধব এবং গীতিকাব্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বঙ্কিমচন্দ্রের যে আরও সাহিত্য বিষয়ক এবং জ্ঞান বিষয়ক আরও 3-4টি প্রবন্ধ আছে, সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা ভালো থাকবো, ধন্যবাদ সবাইকে।